কোনো এক ভোরবেলা রাত্রি শেষে শুভ শুক্রবারে মৃত্যুর ফেরেস্তা এসে যদি দেয় যাওয়ার তাগিদ, অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে ভালো মন্দ যা ঘটুক মেনে নেব এ আমার ঈদ। ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত মহান ফেব্রুয়ারি এই চেতনাবাহী মাসে প্রয়াত হয়েছেন, লোকান্তরিত হয়েছেন আধুনিক বাংলা ভাষা এবং সাহিত্যের কালজয়ী কবি আল মাহমুদ। তার অমর এই পংক্তি দিয়ে আজকে আমাদের প্রাণের মেলা বইমেলা অনুষ্ঠান শুরু করছি। পেনভিশন টেলিভিশনে যে যেখানে বসে আমাদের দেখছেন, আমরা সবাইকে আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো প্রাণের মেলা বইমেলা অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলবো বইমেলা, আমাদের বাংলা সাহিত্য এবং সদ্য লোকান্তরিত আমাদের প্রাণের কবি, আমাদের প্রেমময় কবি এবং চেতনার কবি আল মাহমুদের সাহিত্য এবং জীবন নিয়ে। এবং এসব বিষয়ে আমাদের মধ্যে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনপ্রিয় কবি, মিডিয়া ব্যক্তিত্ব এবং বহুমাত্রিক লেখক কবি রেজাউদ্দিন স্টালিন। স্টালিন ভাই, আপনাকে আমাদের মধ্যে স্বাগত। কেমন আছেন? অনেক ধন্যবাদ আবিদ আজম। ভালো আছি, আবার ভালো নেই, কারণ আমার সবচেয়ে প্রিয় কবি, অভিভাবক তুল্য আল মাহমুদ এ মাসেই কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন, 15ই ফেব্রুয়ারি। এবং এই ফেব্রুয়ারি মাসে তার এই মৃত্যু আমাদের পুরো ফেব্রুয়ারি মাসটাকে শোকাবহ করে দিয়েছে। স্টালিন ভাই, এই যে বায়ান্নের ভাষা আন্দোলনের ভাষা আন্দোলনের যে লিফলেট, সেখানে কবিতা 4 লাইনের কবিতা ছাপা হওয়ার কারণে ফেরার হলেন যে কবি আল মাহমুদ, এবং সেই যে বেরিয়ে পড়লেন পুলিশের গ্রেফতারি পরোয়ানা নিয়ে, এবং তিনি বাংলা সাহিত্যকে জয় করে একেবারে এবং সাহিত্যের একজন প্রতাপশালী অপরিহার্য কবি হয়ে এই যে আবার ফিরে গেলেন ব্রাহ্মণবাড়িয়াতে। মানে এই যে ঘটনার পরম্পরা, এটার সাহিত্যের নিশ্চয়ই এর একটা তাৎপর্য আছে। প্রত্যেক কবির মধ্যে একটা পর্যটক সত্তা থাকে। কবি শুরু করে তার শৈশব থেকে, সে ফিরে যায় আবার তার সেই শৈশবেই। ডব্লিউ.বি.ইয়েটস বলেছেন, যার সমৃদ্ধ শৈশব থাকে সেই বড় কবি হয়। তো আল মাহমুদের লেখালেখির মধ্যে তার শৈশব এমনভাবে ক্রিয়াশীল ছিল যে আমার মনে হয়েছে যে আল মাহমুদের শৈশব থেকে সারা জীবন আক্রান্ত করেছে। কবিতা তো শৈশবের মেয়ে, চুল খোলা আয়েশা আক্তার। এ থেকেই কিন্তু বোঝা যায় যে তিনি শৈশবকে কখনোই ছেড়ে আসেননি। আর সবচেয়ে বড় কথা হলো, আল মাহমুদ এই ঢাকা মহানগরীতে এসেছিলেন তার কথা মতোই একটি টিনের বাক্স নিয়ে। সেই বাক্সের মধ্যে যা ছিল সেটি হলো গ্রামের সম্পদ। সে আমাদের গ্রামের গাছ, গ্রামের নদী, পাখি, সেই গ্রামের ভাটফুল। আমরা কথায় ফিরে আসছি, একটা টেলিফোন এসে আমরা রিসিভ করছি। আসসালামু আলাইকুম। হ্যালো, জি বলুন প্লিজ। আমি নারায়ণগঞ্জ থেকে ওমর বলছি। জি ওমর, বলেন প্লিজ। আমি আজকে প্রিয় কবিকে আপনারা অনুষ্ঠানে এনেছেন, স্টালিন ভাই। স্টালিন ভাইয়ের সাথে একটু কথা বলবো। জি প্লিজ বলেন স্টালিন ভাই। বলেন ওমর। স্টালিন ভাই কেমন আছেন? হ্যাঁ ওমর, ভালো আছি, বলেন। আপনি আমার প্রিয় কবিদের মধ্যে একজন। জি বলেন। তো একটু শোকাহত হৃদয়ে বলছি যে আল মাহমুদ চলে গেলেন, আপনার কণ্ঠে কি আল মাহমুদের কবিতা শুনতে চাই। নিশ্চয়ই আমি হেল্প করছি। আমার হাতে কবি আল মাহমুদের কবিতা সমগ্র আছে এবং আল মাহমুদের অনেক কবিতা আমার মুখস্থ আছে। এখন স্মৃতি থেকে বললে হয়তো ভুল হতে পারে, আমি তার কবিতা ভুল পড়তে চাই না। জি প্লিজ, আমি বিখ্যাত কবিতা আপনি যেটা বললেন, কবিতা তো মক্তবের চুল খোলা মেয়ে, সেটা একটু কবিতাটা দিচ্ছি। কবিতা এমন, কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ, নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুন ঘিরে রাত জাগা ছোট ভাই বোন, আব্বার ফিরে আসা, সাইকেলের ঘন্টার ধ্বনি, রাবেয়া রাবেয়া, আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট। কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাঁটু জল নদী, কুয়াশায় ঢাকা পথ, ভোরে রাজান কিংবা নাড়ার দহন, পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ, মায়ের মাছের আষ্টে গন্ধ, উঠোনে ছড়ানো জাল আর বাঁশ ছাড়ে ঢাকা দাদার কবর। কবিতা তো 46-এ বেড়ে ওঠা অসুখী কিশোর, স্কুল পালানো সভা, স্বাধীনতা মিছিল, নিশান, চতুর্দিকে হতবাক দাঙ্গার আগুনে নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা।
কবিতা তো চরের পাখি, কোড়ানো হাঁসের ডিম, গন্ধভরা ঘাস, ম্লান মুখ বউটির দড়ি ছেঁড়া হারানো বাছুর, গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর। কবিতা তো মক্তবের মেয়ে, চুল খোলা আয়েশা আক্তার। এই যে সেই শৈশবের কথা বলছিলাম, শৈশবের স্মৃতি তাকে আকণ্ঠ নিমজ্জিত করে রেখেছিল আল মাহমুদকে। যখনই তার সঙ্গে আমার দেখা হয়েছে, তিনি সবসময় সেই ব্রাহ্মণবাড়িয়ার কথা বলতেন, তিতাসের কথা বলতেন, তার শৈশবের অনেক বন্ধুদের কথা কিন্তু তিনি বলতেন। এবং একার্থে তিনি বাংলার নদী ও নারীকে, বাংলার ঘাস এবং বৃক্ষকে, বাংলার আকাশ এবং নক্ষত্রকে তিনি যেভাবে চিনেছিলেন, তার সমকালীন অন্য কবিরা নাগরিক কবি হওয়ার জন্যে এভাবে চেনেননি, চিনতে চাননি। তারা ইউরোপীয় যে 30-এর রেনেসা কবিতা, আধুনিক কবিতার যে রেনেসা, সেইখানে নিমজ্জিত ছিলেন। এই জন্য আমরা অনেক সময় বলি 30-এর আধুনিক কবিতা যখন আছড়ে পড়ে বাংলাদেশের কবিতায়, 50-এর অনেক কবির কবিতায় মনে হয় এটা অনুবাদ কবিতা। কিন্তু আল মাহমুদের কবিতা কখনো তা মনে হয়নি। আল মাহমুদের কবিতা পড়লেই, আমি পৃষ্ঠা উল্টালেই সেখানে ঘাসের গন্ধ পাই, সেখানে গাঁদা ফুলের গন্ধ পাই, সেখানে আয়েশা আক্তারের দেখা পাই, সেখানে সাইকেলে পিতার দেখা পাই, সেখানে আমি দেখা পাই আমার সেই নদ নদী বন্ধু, সেই সব বোয়াল মাছের ঘাই, বৈঠার ছলাৎ ছলাৎ, এগুলো আমি সেই বাংলাদেশের রূপ পাই। সেই কবি শ্রেষ্ঠ কবি, যার কবিতার মধ্যে তার স্বদেশকে পাওয়া যায়, তার মাকে পাওয়া যায়, তার স্বজাতি স্বজনকে পাওয়া যায়। তা না হলে কিন্তু সেই কবিকে কখনো তার দেশের কবি হিসেবে কোথাও চিহ্নিত করা যায় না। এই বোধটি জাগ্রত করে দিয়ে গেছেন তার নিজের জীবন দিয়ে মাইকেল মধুসূদন দত্ত। এই যে আল মাহমুদ একটা সোনালী কাবিন পড়তে গিয়ে আমার মনে হলো অন্যান্য কবিতার পাশাপাশি, যে বাংলাদেশ যদি কোনো আন্তর্জাতিক চক্র এরকম হয় যে ধ্বংস করে দিল, আল্লাহ না করুক, মানে সেখানে যদি সোনালী কাবিন কোনো ইঞ্জিনিয়ার হাতে তুলে দেওয়া হয়, কিংবা জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ তুলে দেওয়া হয়, জীবনানন্দ দাশের রূপসী বাংলা, আমার মনে হয় যে বাংলাদেশ আবার আগের রূপে চলে আসবে। এই যে কবিদের এই ক্ষমতাটা, স্টালিন ভাই, এই ক্ষমতাটার এটা হচ্ছে কি, যে কবিতা কিন্তু ইতিহাসের একটা খুব বড় অংশ। আমার মনে পড়ে যে একবার, সে কথাটা আমি অনেক জায়গায় বলি, যে দেবী ইস্তারের মন্দির ভেঙে দেওয়া হয়েছিল এবং তাকে দুর্ধর্ষ কোনো বাহিনী, দস্যুরা তাকে সম্ভ্রমহানি করেছিল। সেটা ইতিহাসের কোথাও কোথাও উল্লেখ আছে, কিন্তু পাওয়া যাচ্ছিল না সঠিকভাবে। হঠাৎ করে একটা কবিতা আবিষ্কার করা গেল, যার মধ্যে দেখা গেল ওই শতকে, ওই সময়ে দেবী ইস্তার মন্দির ভাঙার কথা আছে এবং তার সম্ভ্রমহানির কথা আছে। সুতরাং কবিতা তার সময়ের ইতিহাসকে নানা ইঙ্গিতে ধারণ করে এবং সেই ইঙ্গিত শতাব্দী, হাজার বছর ব্যাপী বইয়ে নতুন প্রজন্মের কাছে আসে এবং তা আমরা তখন ইতিহাসের একটা কাব্যসত্য খুঁজে পাই এবং আমরা জানি যে এই ঘটনাটি ঠিক ওই সময় ঘটেছিল এইভাবে। আপনি যে নবাব সিরাজউদ্দৌলার, এবং ইসলাম ভাই আমি যোগ করছি, আল মাহমুদের ক্ষেত্রে বিশেষ করে যেই ঘটনাটা ঘটলো, একটা আধ্যাত্মিক একটা ঘটনা, যে আমি দুরগামী এই কাব্যগ্রন্থের একটি কবিতা মাহমুদ ভাইয়ের স্মৃতির মেঘলা ভরে, আমি আজকের যেটা পড়ে অনুষ্ঠানটা শুরু করেছি, বলেছেন যে শুভ শুক্রবারের মৃত্যুর আকাঙ্ক্ষা করেছেন এবং ঘটেছেও তাই। এই যে কবির এটা হয় কি, একজন কবি তো প্রকৃতির পুত্র, তিনি প্রকৃতির কাছে যা যাচাই করেন, প্রকৃতি তাকে তাই দেয়। নজরুল যখন বলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমি গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, তার সেই আকাঙ্ক্ষাটি পূর্ণ হয়েছে। পৃথিবীতে অনেক কবির অনেক আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে, যেরকম হাফিজের হয়েছে, জালালউদ্দিন রুমির হয়েছে। এরা সব অনেক বড় কবি, আধ্যাত্ম সাধনার কবি, মরমী কবি, অসাম্প্রদায়িক কবি। গালিবও তাই ছিলেন এই ভারতবর্ষে। আমি আরেকজন কবিকে জানি, আফগানিস্তানের খোসাল খান খটক, তিনিও আধ্যাত্ম চিন্তার কবি ছিলেন। আমরা মীর তকি মীরের কথা জানি। সুতরাং এইসব বড় বড় কবিরা তাদের প্রকৃতির সঙ্গে, স্রষ্টার সঙ্গে তাদের যে আত্মিক সম্পর্ক, আমি যদি এই বাংলায় আসি, লালনকে যদি আমরা দেখি, রবীন্দ্রনাথকে যদি আমরা দেখি,
তার মধ্যেও কিন্তু আমরা সে প্রকৃতি এবং ঈশ্বরের সম্মেলন এবং আল মাহমুদের কবিতায় আমরা যে দেখি যে প্রেম, প্রকৃতি এবং প্রার্থনা, শেষ দিকে মৃত্যু চেতনা ছিল তার কবিতায় অনেক বেশি। আমি তো কবি আল মাহমুদের সঙ্গে প্রায় 2 দশক ঘনিষ্ঠভাবে মেশার বিরল সুযোগ হয়েছে, এটা আমার জীবনের একটি পরম পাওয়া। তো আমি যে কবিতাগুলো ডিকটেশন করেছি মৃত্যুগন্ধি কবিতা ছিল। তো এই যে একজন কবির মৃত্যু চেতনা এবং তার এই যে তার বেড়ে ওঠার ক্ষেত্র, আপনি যেটা বলছিলেন যে তিনি গ্রামকে শহরে নিয়ে এসছেন, একটা কথা সুটকেস ভরে বাংলাদেশকে নিয়ে এসছে, যে কথাটি আপনি বলছিলেন যে একজন কবি গ্রামকে শহরে নিয়ে এসছে, এই বিষয়টা তিনি একটা সন্ধিক্ষণের কবি। যখন আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, এটা তো ছিল একটা সত্যিকার অর্থে সামন্ততান্ত্রিক সমাজের মতোই, যদিও শহর তৈরি হচ্ছিল এবং এখানে পুঁজির একটা বিকাশ ঘটছিল, কিন্তু সামন্ত চিন্তা কিন্তু ছিল গ্রামের মধ্যে। একটা কৃষিজীবী সমাজ, আমাদের এখনো এগ্রো বেস সোসাইটি, তো সেই কৃষিজীবী সমাজকে আর একটু আধুনিকায়ন করতে হলে তার মধ্যে শহরের যে সমস্ত অনুষঙ্গ আছে, শহরের যে সমস্ত মানে উপযোগিতা শহরের মানুষ পায়, সেসব উপযোগ গ্রামে পৌঁছে দিতে গেলে একটু সময় লাগে। সেই সময়টা কিভাবে আসছিল এবং সেই সময়টা কিভাবে তৈরি হচ্ছিল সেটা আল মাহমুদ প্রত্যক্ষ করেছেন, এবং আল মাহমুদ সেই জন্যেই শহর এবং গ্রামের মেলবন্ধন ঘটাতে পেরেছেন। এবং আমরা যারা এখন এখানে আছি ঢাকা শহরে, আমাদের জেনারেশন, আমরা সব গ্রাম থেকে আসা, এবং আমরা এখনো আমাদের সেই শৈশবে ফিরে যাই। হয়তো আমার পরবর্তী প্রজন্ম আর সেইভাবে গ্রামকে ফিল করবে না, কিন্তু যখন তারা গল্প করবে তার বন্ধুদের কাছে, তখন সে বলবে আমার বাবা এই গ্রামের এই গল্প বলতো, আমার বাবার গ্রাম এরকম ছিল। তো সেটা তারা কোথায় খুঁজে পাবে? তখন বলবে আল মাহমুদের কবিতা, তখন পড়বে জসিমউদ্দিনের কবিতা, তখন পড়বে জীবনানন্দ দাশের কবিতা, তখন বন্দে আলী মিয়ার কবিতা পড়বে, তখন গোলাম মোস্তফার কবিতা পড়বে, তাই না? হাসান হাবিবের কবিতা। আমাদের গত 4 প্রজন্ম ধরে আল মাহমুদ পাঠ্য, এবং আমরা যারা প্রায় প্রত্যেক ক্লাসে আল মাহমুদকে পাঠ্য হিসেবে পেয়েছি, আমাদের কাছেও কিন্তু আল মাহমুদ, আমরা যেভাবে, আমি যেটা ফিল করি যে আমাদের বায়ান্নের ভাষা আন্দোলন, বাংলাদেশ স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, কিংবা মা মাটি মানুষ, এবং কিংবা বঙ্গবন্ধু, এই বিষয়গুলোর সঙ্গে আমরা যেভাবে ঋণী, তেমনি ভাবে আল মাহমুদের কাছেও কিন্তু আমাদের, আমি বলি যে আল মাহমুদ হচ্ছে আমাদের এই সময় ক্রমের মধ্যে 4টি বিশেষ ঘটনার সঙ্গে তার জীবনের যুক্ততা আছে। তার জন্মের বেশ কিছু আগে, যখন নজরুলের সময়ে একটি বড় ঘটনা ঘটলো, নজরুলের জীবদ্দশাতেই ঘটলো। 1913 সালে রবীন্দ্রনাথ বাংলায় কবিতা লিখে নোবেল পুরস্কার পেলেন। এটা কিন্তু বাংলা ভাষার একটা বিজয়। 1952 সালে আমরা বাংলা ভাষার মুক্তি পেলাম, 1971 সালে স্বাধীনতা যুদ্ধ পেলাম, 2013 সালে আমরা আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেলাম। এই যে 4টি ঘটনা আল মাহমুদ তার জীবনে ঘটলো, 2টি ঘটনার সঙ্গে সরাসরি সে যুক্ত। একটা হচ্ছে 52-এর ভাষা আন্দোলন, একটা 71-এর মুক্তিযুদ্ধ। জি, অবশ্যই 4টি বড় ঘটনার মধ্যে 2টো ঘটনা আছে সরাসরি যুক্ত। সুতরাং আল মাহমুদকে এই পরিপ্রেক্ষিত থেকে বিবেচনা করলে আল মাহমুদ কিন্তু আমাদের জন্য খুব একটা অনিবার্য কবি, এবং তার সেই কবিতার মধ্যে এগুলো এসছে। এবং তিনি বললেন যে ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা রক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতেরই রক্ত। আর বরকতের রক্তটা কিন্তু শুধু দেহ থেকে আসেনি, সারা বাংলার প্রকৃতির মধ্যে তার এই আত্মদান বৃষ্টির মতো প্রবাহিত হচ্ছে, এইভাবে তিনি দেখলেন। এবং ওই যে মতিউরকে ডাক, যে কোথায় পাবে মতিউরকে, ঘুমিয়ে আছে তোরাই তো আগুন জ্বেলে, এবং পরবর্তী প্রজন্মের হাতে তিনি মশালটা দিয়ে যাচ্ছেন, এবং দিয়ে যাচ্ছেন। সেই মশালটা নিয়ে আমরা 71 পেয়েছি, মানে 69-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই ছড়াটি আমরা এই যে ধারাবাহিক যে আমাদের সংগ্রামের অনুক্রম পরম্পরা, সেটি কিন্তু আল মাহমুদের মধ্যে, কবিতার মধ্যে আছে। আমরা যারা আল মাহমুদকে একটা ধর্মচিন্তা দিয়ে মানে বিচ্যুত করতে চাই আমাদের ধারাবাহিক ইতিহাস থেকে, সেটি খুবই একটা মানে অনুচিত কাজ হবে, একটা অন্যায় কাজ হবে। কারণ আল মাহমুদ কখনো তার সময়ের কাছ থেকে তিনি সরে যাননি। তিনি হয়তো তিনি ইসলামী মূল্যবোধে হয়তো সঞ্জীবিত ছিলেন, সেটা ডব্লিউবিএস এর ক্ষেত্রে ঘটেছে, সেটা টিএস এলিয়টের ক্ষেত্রে ঘটেছে। যেরকম টিএস এলিয়টের কবিতা সেকেন্ড কামিং, এটা পুরোটাই যিশু আসবেন, আবার যিশুর জন্ম হবে। আমরা আসছি একটা ফোন কল রিসিভ করে। আসসালামু আলাইকুম। জি, প্লিজ বলুন। আপনাদের এই প্রাণবন্ত আলোচনা খুবই ভালো লাগছে। জি, অনেক ধন্যবাদ। জি, আমরা বিষয়ে অনেক গভীরভাবে আরো জানতে পারলাম। জি, স্টালিন ভাই কবির অনেক সান্নিধ্যে ছিলেন, আমরা দুজনই, আমরা বিরল ভাগ্যবান স্টালিন ভাই, আমরা মাহমুদ ভাইয়ের সান্নিধ্য পেয়েছি। এরকম একটা মানুষ
খুব পাওয়া কঠিন। আমি একটু বইমেলা প্রসঙ্গে জানতে চাচ্ছিলাম। জি জি প্লিজ। প্রাণের মেলা বই। জি 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 বলুন প্লিজ। বই মেলায় স্টালিন ভাইয়ের কি কি বই এসেছে এবং বই মেলার বিষয়ে যেটা আজকে শেষ হয়ে যাচ্ছে মেলা, এই বিষয়ে ওনার সার্বিক একটি মন্তব্য জানতে চাচ্ছি যে কেমন হলো এবার। জি জি স্টালিন ভাই প্লিজ। আমরা আল মাহমুদ নিয়ে আলোচনা করছিলাম। আল মাহমুদের সঙ্গে আমরা 21শে ফেব্রুয়ারি নিয়ে কথা বলছিলাম এবং 21শে ফেব্রুয়ারি নিয়ে কথা বলতে গেলে 21শে বইমেলার প্রসঙ্গ চলে আসে অবশ্যই। জি, যেন বইমেলা না হলে 21 পূর্ণ হচ্ছে না। Sure. সেটা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে, আমরা তৈরি করেছি এবং সেটা টি.এস. এলিয়ট বলেছেন যে একটা সাংস্কৃতিক ঐতিহ্য তৈরি করতে একটা দীর্ঘ মহত্তম শ্রম লাগে। সে মহত্তম শ্রমের সঙ্গে রক্ত লেগে আছে বইমেলার সঙ্গে, এবং আমরা এই বইমেলার 21শে ফেব্রুয়ারি রক্ত বইমেলার প্রতিটি অক্ষরে অক্ষরে পাবেন। প্রতিটি কবির প্রাণের ছোঁয়া সে বইয়ের মধ্যে আছে। 7,000 বই প্রকাশিত হয়। বইমেলার একটা পরিসর বেড়ে সেটা গিয়ে দাঁড়িয়েছে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে সে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ দেওয়া হয়েছিল। সেই সব স্মৃতির মধ্যে আমরা বইমেলাকে পাচ্ছি। তবে বইমেলার আরো পরিসর বাড়া দরকার। প্যাভিলিয়নগুলো একটা সুসজ্জিত জায়গায় একটা একই লাইনে থাকা দরকার। আর মানে যদি একটু ইউ প্যাটার্নের হয় বইমেলা, তাহলে মানুষ ঘুরে দেখতে পারে। কিন্তু বইকে ঘিরেই তো বইমেলার আয়োজন, মানে সেই ধরনের বই কি প্রকাশিত হচ্ছে মানুষের মনন গঠনে? না, নিশ্চয়ই সেটা হয়। ধরেন একটা সমাজে সে বইটা কখন প্রকাশিত হয়, একটা মানুষ যদি তার সারা বছরের শ্রম একটা বইয়ের মধ্যে দিতে পারতো একজন লেখক, তাহলে কিন্তু সেই রকম একটা বই আমরা পেতাম। একজন লেখককে অন্য চিন্তায় সারাদিন ঘুরতে হয়, চাকরি বাকরি করে অন্য পেশায় নিয়োজিত থেকে রাতে এসে রাত জেগে তাকে লিখতে হয়। তার মধ্যে সে যতটা শ্রম দিয়ে একটা উন্নততর বই তৈরি করতে পারে, সেজন্য হয়তো আমরা অত মহত্তম উন্নততর বই পাই না। কিন্তু 7,000 বইয়ের মধ্যে 7টিও যদি ভালো বই থাকে, উৎকৃষ্ট বই থাকে, সেটা একটা জাতির জন্য অনেক বড় গৌরবের। এবং আমি মনে করি যে লেখালেখি করে আমাদের 20 কোটি মানুষ যদি একটা বইয়ের 10,000 কপি বিক্রি হতো, একজন লেখক কিন্তু এই লিখেই তার জীবিকা নির্বাহ করতে পারতো। সেইভাবে কিন্তু পাঠক বাড়ছে না। আমাদের সাহিত্য কি আমাদের গণমানুষের জীবন, বেঁচে থাকা, আবহমান বাংলা, বাঙালির জীবন আচার, এগুলোর সাথে কি আমাদের সাহিত্যের বিষয় আশয়গুলো কি উঠে আসছে? আমাদের জীবন উঠে আসছে সাহিত্যে, আমাদের সংস্কৃতি, কালচার, আমাদের মূল্যবোধ? বড় লেখক যারা, তাদের হাতে নিশ্চয়ই উঠে আসে। আমরা যদি সে বড় লেখকদের লেখা পাঠ করি, আমরা যদি শওকত আলীর লেখা পড়ি, আমরা যদি শওকত ওসমানের লেখা পড়ি, জহিরানের লেখা পড়ি, শহীদুল্লাহ কায়সারের লেখা পড়ি, আমরা যদি রিজিয়া রহমানের লেখা পড়ি, আমরা রাবেয়া খাতুনের লেখা পড়ি, আমরা যদি রাহাত খানের লেখাও পড়ি, তাহলে কিভাবে যে ভেঙেছে এই সমাজটা, স্বাধীনতার পরে কিভাবে নগরায়ণ হচ্ছে, সেখানে মধ্যবিত্ত চরিত্র কিভাবে বদলে যাচ্ছে টাকার প্রভাবে, একটা পুঁজিবাদী কালচার কিভাবে ধীরে ধীরে গ্রাস করছে আমাদের মানবিক এবং সামাজিক মূল্যবোধ, সেগুলো আমরা দেখতে পাই। হ্যাঁ, এইভাবে আমরা কবি আল মাহমুদের মধ্যে পাচ্ছি, শামসুর রহমানের মধ্যে পাচ্ছি। হ্যাঁ, শামসুর রহমানের প্রথম বই দেখেন, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, সে বইয়ের মধ্যে শুধু শুকনো রুটির নিলিবিলি ভোজ, এইসবের মধ্যে কিন্তু নগর জীবনের একটা ছায়া সেখানে আমরা পাই। আর আল মাহমুদের কবিতার মধ্যে তো আছে, কবিতার মধ্যে, গদ্যের মধ্যে কিংবা প্রবন্ধে, সেই কবিতার মধ্যে, হ্যাঁ, সেই দেখা যায় যে ট্রেনে একটা যাত্রী উঠবে, সে কোথাও যাওয়ার কথা থাকলে সে খেতেও পারে না। এটা সব মানুষের জীবনে ঘটে, এবং সে গ্রাম থেকে শহরে আসছে কিন্তু যেতে পারছে না, তার মা আবার তাকে টেনে আনছে, তার সেই মায়ের সান্নিধ্য, পিতার সান্নিধ্য তাকে বারবার ফিরিয়ে আনছে। হ্যাঁ, তিনি ঘষে ঘষে তার লজ্জা তুলে ফেলছেন। মানে আমাদের যে লজ্জা, যে আমরা ফিরতে পারি না, কবিতাটা সেই অসাধারণ একটি কবিতা, যেটা আমাকে জীবনভর তাড়িত করেছে। এই কবিতাটি আমি খুবই মন দিয়ে পড়ি, এবং যখনই পড়ি আমার চোখ ছলছল করে ওঠে। আমরা চেষ্টা করব কবিতাটি শোনার। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। বিরতির পরে আবার ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। তোমরা যখন শিখছো পড়া মানুষ হবার জন্য, আমি না হয় পাখি হব, পাখির মতো বন্য। কবি আল মাহমুদের এই অমর ছড়া কবিতা, এবং এ সমস্ত লেখা ছড়া কবিতা, গল্প, উপন্যাস এবং সামগ্রিক রচনার ভেতরেই কবি বেঁচে আছেন। আমরা মনে করতে চাই যে কবির প্রয়াণ হয় না, কবি লোকান্তরিত নন, আমাদের মধ্যেই আছেন, আমাদের হৃদয়ে আছেন। আবহমান বাংলা, বাঙালি, বাংলা ভাষা, আমাদের একাত্তর, আমাদের সামগ্রিক মানুষের বেঁচে থাকার সংগ্রাম, সেই সঙ্গে আল মাহমুদ আমরা মনে করি এক এবং অবিভাজ্য সত্তা।
তো সুধীমণ্ডলী, আমরা বিরতির পরে আমাদের প্রিয় কবি রেজাউদ্দিন স্টালিন তিনি চমৎকার আবৃত্তিও করেন। আমরা একটি আবৃত্তি শুনবো, কবি আল মাহমুদের একটি কবিতা পড়বেন আমাদের প্রিয় কবি রেজাউদ্দিন স্টালিন। আমি সোনালী কাবিনের একটি সনেট পড়বো। তার আগে আবির যে কবিতাটি পড়লা তুমি, যে সবাই যখন শিখছে পড়া মানুষ হবার জন্য, আমি না হয় পাখি হলাম পাখির মতো বন্য, এটা কিন্তু অনেকে এই কবিতাটির একটা ভুল ব্যাখ্যা করতে পারে যে আল মাহমুদ কি আমার ছেলে মেয়েদেরকে লেখাপড়া থেকে নিয়ে সে একটা মানে প্রকৃতির সঙ্গে ছেলেকে মিশিয়ে দিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন কিনা। তা কিন্তু নয়। এটা হচ্ছে যে আমাদের এই যে পাঠ্যপুস্তকের যে লেখাপড়া, এই লেখাপড়া আমাদের কি মানুষ হতে শেখায়? আমাদের কি মানবিক মূল্যবোধ সম্পন্ন প্রকৃতি চেতনাধারী স্বদেশ প্রেম কি তেমনটা শেখায়? উনি বলছেন এই প্রচলিত শিক্ষার বাইরে গিয়ে আমাদেরকে এমন শিক্ষা নিতে হবে, সেই শিক্ষা হলো প্রকৃতির শিক্ষা, সে হলো মানবিক শিক্ষা, সেই শিক্ষা হলো মানুষকে মানুষ করে তোলার শিক্ষা। তোমরা সবাই যখন শিখছো মানুষ হওয়ার জন্য, সেটা কি মানুষ হচ্ছে? দেখতে মানুষের মতো, কিন্তু হয়তো মানুষ নয়। জি জি, অবশ্যই, নিশ্চয়ই প্রকৃত শিক্ষাটা দরকার মানুষ হবার জন্য। এবং সেই প্রকৃত শিক্ষা কোথায়? প্রকৃতির শিক্ষা প্রকৃতির মধ্যে আছে। নিশ্চয়ই। এই জন্য তিনি শহরকে যেভাবে চিনেছিলেন, গ্রামকে ওইভাবে হৃদয়ে ধারণ করেছিলেন, এবং হাজার বছরের বাঙালি সভ্যতার যে ইতিহাস তা তিনি তার সোনালী কাবিনের সনেটের মধ্যে দিয়েছেন। আমি অভিভূত হই যখন দেখি ভিন্ন মতাবলম্বীকেও আল মাহমুদের সনেট ক্রমাগত পড়ে যাচ্ছে একটির পর একটি, যেটি আমারও মুখস্থ না এরকম। আমি ভাস্কর আশার কথা জানি। ভাস্কর আশা আমার খুব প্রিয় একজন ভাস্কর, ও খুব প্রতিবাদী ছেলে। কিছুদিন আগে শিল্পকলা একাডেমিতে বসে আমাকেও একদিন সুবল কুমার বণিকদা উনি টোটাল সোনালী কাবিন এক বসাতে আশা আমাকে শোনালো 14টা। আমি অভিভূত হয়ে আবৃত্তি শুনলাম আর ভাবলাম, হাই, জীবদ্দশায় একজন কবি কিভাবে সে অমর হয়ে যায়। আমি সেই কবিতাটি একটি সোনালী কাবিনের একটি সনেট পড়ার চেষ্টা করি। শিওর। সোনার দিনার নেই, দেনমোহর চেয়েও না হরিণী, যদি নাও দিতে পারি কাবিনবিহীন হাত দুটি, আত্মবিক্রয়ের স্বর্ণ কোনো কালে সঞ্চয় করিনি, আহত বিক্ষত করে চতুর্দিকে চতুর্ভ্রুকুটি। ভালোবাসা না দাও যদি আমি দেব আমার চুম্বন, ছলনা জানি না বলে আর কোনো ব্যবসা শিখিনি, দেহ দিলে দেহ পাবে, দেহের অধিক মূলধন আমার তো নেই নারী, আমার তো নেই সখী, যেই পণ্যে অলংকার কিনি, বিবসন হও যদি দেখতে পাবে আমার সরল পৌরুষ আবৃত করে জলপায়ের পাতাও থাকবে না, তুমি যদি খাও তবে আমাকেও দিয়ে সেই ফল, জ্ঞানে অজ্ঞানে দোহে পরস্পর হব চিরচেনা। তো এই যে তিনি বলছেন পরাজিত নই নারী, পরাজিত হয় না কবিরা, তিনি কিসের শক্তিতে এই কথাটি বললেন? অপরাজেয় মানে কবিরা কেন অপরাজিত থাকে? তার তো সম্পদ তেমন থাকে না, তার তো তেমন সামাজিক কোনো শক্তি নেই, কিন্তু একটা শক্তি কবির থাকে, সেটা হলো সময়ের শক্তি। সেই সময়কে তিনি জয় করেন এমন ভাবে যে কত সম্রাট, কত সেনাপতি, কত সম্পদশালী মানুষ এই সময়ের কাছে ধরা খায়। 80 বছরের বেশি তো আয়ু নেই, 100 বছরের বেশি, তারপরে আর তার চিহ্ন পৃথিবীতে থাকে না। কিন্তু একজন কবি, সেই সরল হাবাগোবা মানুষটি একটা লাইন উচ্চারণ করে, যেজন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসবে কাহার জন্ম নির্ণয় ন জানি। সেই মধ্যযুগের কবি আব্দুল হাকিম যখন বলেন, তার এই লাইন দুটো আমরা বই নিয়ে এসেছি, কারণ ওটা আমাদের খুব দরকার, তাই না? শিওর। যেভাবে মাহমুদ ভাই নোলক কবিতায় বলেছেন, আমার মায়ের সোনা নোলক হারিয়ে গেল শেষে, হেথাই খুঁজি সারা বাংলাদেশে, নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বল। একটা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্লিজ। পেনভিশন থেকে বলছি, আমাদের সঙ্গে স্টালিন ভাই আছে, বলুন প্লিজ। তো আমার হলো যে রেজাউদ্দিন স্টালিন সাহেবের কাছে জানা যে এই মেলায় ওনার কয়েকটি বই প্রকাশিত হয়েছে, সেই বিষয়টা যদি বলেন। আর আপনারা কবি আল মাহমুদকে নিয়ে যে সমস্ত আলোচনা করছেন, খুব ভালো লাগছে, আমরা উপকৃত হচ্ছি। ধন্যবাদ আপনাদের এই আয়োজনের। অনেক ধন্যবাদ। এবং যারা আমাদের দেখছেন তাদের প্রতি আরেকটি আহ্বান, আমাদের ইউটিউব এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটা শেয়ার করার জন্য এবং ছড়িয়ে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আমি আল মাহমুদের কবিতা পড়ার লোভ সম্বরণ করতে পারছি না। জি বলুন প্লিজ। আরেকটি ফোন। জি বলছি প্লিজ।
আমি রাফেল বলছি। জি জি প্লিজ বলুন। এক্সেলেন্ট ভাইকে ভালো লাগছে, আসলে উনি স্মার্ট মানুষ। আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ। আমার একটু জানার ছিল জি। কবিতাটি কবি আল মাহমুদ বলেছিলেন, আমি একটু শুনলাম, হয়তো তারপরে কথায় চলে গেলেন যদিও। কোনটা কোনটা? কবি আল মাহমুদ কোন টেন্সে বলতেন? আমরা নরককে কি প্রেক্ষাপটে চিন্তা করেছেন, একটু যদি কবি। শিওর শিওর, অবশ্যই অবশ্যই। এই নোলক কবিতাটি খুবই একটা সহজ কিন্তু গভীর কবিতা। গভীর কবিতা। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথাই খুঁজি হোথাই খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে। পাক ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিত্রিয়ে করে রে ঝিকমিক। বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই। কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন, আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ। সবুজ চুলে ফুল পিঁধেছি নোলক পরিণত, ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো হাত পাতো। বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক, হাজার হরিণ পাতার ফাঁকে লুকিয়ে রাখে মুখ। এলিয়ে খোপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। এটা হলো স্বাধীনতা যুদ্ধের কথা, যেভাবে স্বাধীনতা হরণ করা হয়েছে হাজার হাজার বছর ধরে এই হরিকেল সমতট বঙ্গের সেই হারানো স্বাধীনতা পুনরুদ্ধারে একজন কবির যে আততি, একজন কবির যে প্রতিজ্ঞা, একজন কবির যে প্রত্যয় যে তার মাকে মুক্ত না করে, মায়ের সেই অলংকার, মায়ের সেই সৌন্দর্য স্বাধীনতা, তাকে তিনি না নিয়ে ঘরে ফিরবেন না। এই যে স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্রটি এই কবিতার মধ্যে তিনি খুব কায়দা করে সংকেতের সঙ্গে তিনি গেঁথে দিলেন। এটি একটি অসাধারণ কবিতা। এটি একটি বাংলা ভাষার অনন্য সৃষ্টি। যেরকম আরেকটি অনন্য সৃষ্টি আমার কাছে মনে হয় জীবনানন্দ দাশের কবিতা বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অসথের করে আছে চুপ। ফণিমনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে, মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙ্গুলির জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালী ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল। হায় শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরয় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাঠ ভাতফুল ঘুংড়ের মতো তার কেঁদেছিল পাই। চমৎকার চমৎকার। স্টালিন ভাই মানে এত মুখস্থ রাখতে পারেন। সমর্থক কবিতা সোনালী কাবিনের এই যে কবিতাটি আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, একটা সমর্থক যমজ কবিতার মতো। ওখানে বেহুলা তার ইচ্ছার বিরুদ্ধে সেই ইন্দ্রের সভায় সেই ইংরেজদের সভায় নেচেছিল। কিভাবে নেচেছিল তার ইচ্ছার বিরুদ্ধে? একটা খঞ্জনা পাখিকে এক কোপ দিয়ে ছিন্ন করলে সে যেরকম তর পায়, সে যেরকম লাফায়, সেইভাবে বেহুলা নেচেছিল ইন্দ্রের সভায়, অর্থাৎ ইংরেজদের সভায় তার হারানো স্বাধীনতা পুনরুদ্ধার করবার জন্যে। এই যে আত্মাহুতি দিয়েছে কালে কালে নারী এবং পুরুষেরা, তার একটা খুব বড় কবিতা বাংলার মুখ। আর আল মাহমুদের এই কবিতাটি একটি প্রতিজ্ঞাবদ্ধ কবিতা, একটা প্রতিজ্ঞাবদ্ধ অধ্যবসায়, একটা অনুশাসনের মধ্য দিয়ে এই কবিতাটি প্রবাহিত হয়েছে, একটি কমিটমেন্টের মধ্য দিয়ে। এটি কমিটমেন্ট আল মাহমুদের অনেক কবিতায় আছে এবং আমি মনে করি যে আল মাহমুদ আমাদের একটা অনিবার্য, আমাদের ইতিহাসের সঙ্গে সংযুক্ত একজন কবি। শুধু তার কবিতা না, তার গদ্য, তার সৌরভের কাছে পরাজিত, তার নীলনাক ফুল, তার কালো নৌকা, তার নীলনাক ফুল, অনেক অসাধারণ সব গল্প তার আছে। এক চক্ষু হরিণ, এইসব গল্পগুলো পড়লে আমরা দেখি যে এইসব গল্প এবং কবিতার মধ্যে একটা সমর্থক সৃজন ক্ষমতা আছে, যে সৃজন ক্ষমতা আমাদের পরতে পরতে আমাদের সমাজকে খুলে দেখায়, আমাদের ইতিহাসের অনুশাসন, আমাদের ইতিহাসের যে সমস্ত পর্যায় সেগুলোকে আমরা এখানে খুঁজে খুঁজে পাই। এবং আমি মনে করি যে একটি কথা শিবনারায়ণ রায় খুব অসাধারণ বলেছিলেন, যখন আল মাহমুদকে নানা তকমায় অভিহিত করার চেষ্টা করা হচ্ছিল, তখন আমাদের মানবতন্ত্রী, তিনি এম এন রায়ের শিষ্য, জিজ্ঞাসা পত্রিকার সম্পাদক, বিশ্বব্যাপী তার খুব নাম, তিনি তার জিজ্ঞাসা পত্রিকায় এক সম্পাদকীয়তে লিখলেন যে আল মাহমুদ এই জন্যই বড় কবি যে সে তার কবিতায় তার লোক শব্দগুলোকে আধুনিক পরিপ্রেক্ষিতে বয়ন করতে পেরেছে, আধুনিক
মননের সঙ্গে সে লোক শব্দগুলোকে মিলিয়ে দিতে পেরেছে। বাংলা খাঁটি শব্দকে ব্যবহার করেছেন তিনি, এবং সেই কারণেই আল মাহমুদ বেঁচে থাকবেন। এই রাজনৈতিক ধূলিঝড় প্রশমিত হলে প্রকৃত আল মাহমুদ বেরিয়ে আসবে। অসাধারণ কথা, অসাধারণ কথা। এবং স্টালিন ভাই, আপনি একটি কবি আল মাহমুদকে নিয়ে একটি লেখা লিখেছেন, সময়ের শাসক। এটিও চমৎকার একটি লেখা আমি পড়েছি। আপনার এবার বইমেলায় প্রকাশিত বইগুলো সম্পর্কে? আমার এবার বই বেরিয়েছে 4টি। একটি হলো রেজাউদ্দিন স্টালিনের কবিতা সংগ্রহ পাঞ্জেরি প্রকাশনী থেকে, আর সরলার সংক্ষিপ্ত জীবনী একক গ্রন্থ, কাব্যগ্রন্থ, এটি বেরিয়েছে কবি প্রকাশনী। আমার আরেকটি কবিতার বই বেরিয়েছে ধুলোর অঙ্কুশ, সেটি কলম প্রকাশনী। আরেকটি ছড়ার বই স্বপ্নভূমি, সেটি শিশু একাডেমি থেকে। আচ্ছা, চমৎকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন প্লিজ? জি জি, বলুন প্লিজ, আপনার কি জানার আছে? স্টালিন ভাই আছেন আমাদের সঙ্গে। হ্যাঁ, এটা কবি আল মাহমুদের বখতিয়ারের ঘোড়া যে কাব্যগ্রন্থ আছে সেটার মধ্যে আছে। আমরা বখতিয়ারের ঘোড়া একটা ঐতিহাসিক কবিতা, যে বঙ্গ বিজয়ের সময় ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার ঘুলজি যখন এসেছিলেন বাংলায়, সেটা একটা ইতিহাসের সূত্র থেকে কবিতাটি লেখা, এবং অনেক ইতিহাসের সূত্র এই আল মাহমুদের কবিতায় আছে। তিনি তার কবিতাকে ইতিহাস যেভাবে ব্যবহার করেছেন, তার সমাজ মানসিকতা রয়েছে, তার বিজ্ঞান চিন্তা আছে, তার বৈশ্বিক চিন্তা আছে, তিনি মিথ ব্যবহার করেছেন, অনেক মিথ। এবং তার একটা ভালো একটা কবিতা একবার আমাকে খুব করেছে, লবিদ ছিলেন আলোর পথে পদচারণাকারী একজন সত্যিকার মানুষ, একটা কবিতা আছে। আমি এই লবিদকে পরে খুঁজে পেয়েছিলাম, লবিদ ছিল একজন কবি। তো এইসব দারুণ দারুণ মিথগুলো তিনি যখন ব্যবহার করেছেন, তার পেছনে আমি ছুটেছি। আমি সেই মিথগুলোকে পরে দেখেছি, তিনি খুব প্রাসঙ্গিকভাবে বর্তমান সময়ের সঙ্গে তিনি ব্যবহার করতে পেরেছেন। এবং আল মাহমুদ কিন্তু একজন অসাম্প্রদায়িক কবি, অবশ্যই অসাম্প্রদায়িক এবং সবার কবি। তার এই যে বধূ বরণের নামে দাঁড়িয়েছে মহামাতৃকুল, গাঙের ঢেউয়ের মতো বলকন্যাকুল, এখানে ইসলামী এবং হিন্দু মিথের, হিন্দু সামাজিক অনুশাসনের একটা সম্মেলন ঘটেছে। এটাকে অসাধারণ, মানে এটাকে তিনি একই সাথে আমাদের এই সমাজ ব্যবস্থায়, মানে আজ পর্যন্ত এটা খুবই জরুরি যে আমরা দুইটি সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করি, যেটা নজরুল বলেছিলেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। সেই কথাটি কিন্তু আল মাহমুদ তার কবিতার সরাসরি না বলে তিনি খুব প্রতীকের মাধ্যমে তাদের সামাজিক আচারগুলোকে তিনি এখানে নিয়ে এসেছেন। আমাদের বাংলাদেশের যতগুলো গৌরব করার মতো ঘটনা আছে, এর মধ্যে আমি মনে করি বাংলাদেশের একটা অলংকার এবং অহংকার হিসেবে আল মাহমুদের সাহিত্য এবং তাকে আমরা চিনি। আল মাহমুদের সনেটগুলো তো বাংলা ভাষার জন্য একটি অমর কাজ তিনি করে গেছেন। তিনি বলছেন, এই তীর্থে আসবে যদি ধীরে অতি পা ফেলো সুন্দরী, মুকুন্দ রামের রক্ত মিশে আছে মাটির গায়ে। অসাধারণ, তাই না? তিনি কিন্তু অন্য কারোর কথা বলেননি, তিনি ঠিক জায়গা মতো বলছেন, মুকুন্দ রামের রক্ত মিশে আছে মাটির গায়ে, ছিন্ন তাল পত্র ধরে এসো সেই গ্রন্থ পাঠ করি। তালের পাতায় যখন সেই ইতিহাস লেখা হতো, কত অশ্রু লেগে আছে জীর্ণ তালের পাতায়। অসাধারণ, তাই না? কবির কামনা হয়ে আসবে কি হে বন্য বালিকা, অভাবের অজগর যেন তবে আমার টোটেম, সতেজ খুনের মতো এঁকে দেব হিঙ্গুলের টিকা, তোমার কপালে লাল আর নীল দারিদ্রের প্রেম। এবং আপনি কিন্তু ওই দিন আমি দেখছিলাম যে কেউ কেউ আর কি নানা রকম সমালোচনা করছিল, মানে কবিতার কথা না বলে অন্য বিষয়ে আলোকপাত করছিল। আপনি বলছেন যে আল মাহমুদ কথা আপনি বলছেন, আপনি তো পড়েন নাই, আপনি তো শুইনা প্রগতিশীল। মানে এই যে প্রবণতাটা, কবির সাহিত্য নিয়ে কথা বলছে। আমাদের দেশের মানুষ একটু পাঠ বিমুখ, তারা হাড়িকুড়ি কিনতে যত বাণিজ্য মেলায় গিয়ে উৎসাহী, বই মেলায় গিয়ে বই কিনতে তত উৎসাহী নয়। আমার ধারণা যারা আল মাহমুদের সমালোচনা করেন তারা আল মাহমুদের কবিতা না পড়েই করেন। এটা আল মাহমুদের ভাগ্য না, নজরুলের ভাগ্য ঘটেছিল। একবার রবীন্দ্রনাথ বসন্ত নাটক উৎসর্গ করলেন, নাটিকা উৎসর্গ করলেন নজরুলকে, এবং তিনি বললেন তার ধূমকেতু পত্রিকার জন্য আশীর্বাণী দিলেন, তার বসন্ত নাটক উৎসর্গ করলেন। তখন অনেকে এই বিষয়টাকে ভালো চোখে দেখেনি, তারা বললেন যে আপনি এই ব্রহ্ম সমাজের বাইরে নজরুলকে বই উৎসর্গ করলেন, আপনার পরিবারের বাইরে, এটা তো ছিছি পড়ে গেছে চতুর্দিকে, এরকম একটা বালক নজরুল যার কবিতা টবিতা হয় না, আপনি তাকে কেন এটা করলেন? তখন রবীন্দ্রনাথ বললেন, তোমরা বৃথায় নজরুলের কবিতা নিয়ে অভিযোগ করছো, আমি নজরুলকে কবি বলে স্বীকৃতি দিয়েছি বলে তোমরা আমাকেও মানে হেনস্থা করছো নানাভাবে, কিন্তু আমার ধারণা তোমরা নজরুলের কবিতা পড়োনি, এবং তোমরা পড়লেও তার কবিতার ভাব রূপরস অনুধাবন করতে পারোনি। কবিতায় তরবারির তেজ থাকবে না,
কবিতায় বিদ্রোহ থাকবে না, এটা তোমাদের আবদার বটে, কিন্তু যে কবিতা কালের এবং সমাজের রূপ প্রতিধ্বনিত হয়, যে কবিতা তার সময়ের কণ্ঠ ধারণ করে, সেটি কবিতা নয়, সেটি মহাকাব্য। এবং এখানেই আল মাহমুদ অনন্য, যে আল মাহমুদকে আমার কাছে মনে হচ্ছে একটা হীরকখণ্ড, মানে নানান দিক থেকে নানান রকম আলো দিয়েছেন তিনি, নানান এই দেশের সব ধরনের মানুষের, সবার কবিতার পাঠকদের যেরকম তিনি আনন্দ দিয়েছেন এবং নতুনভাবে ভাবতে শিখিয়েছেন, ঠিক সেইভাবে তিনি কবিতার একটা ধারাও, একটা কাব্য ভাষাও তিনি তৈরি করেছেন, নিজস্ব কাব্য ভাষা, এবং তিনি অসংখ্য অনুকারক তৈরি করেছেন। এবং আমি এটা অকপটে স্বীকার করি যে আমি যখন কবিতা লিখতে শুরু করেছিলাম তখন আমাকে শামসুর রহমান তেমন প্রভাবিত না করে আল মাহমুদই আমাকে বেশি প্রভাবিত করেছিল। এই কারণে করেছিল যে আমি তো গ্রামের ছেলে, আমি তো মফস্বল শহরের ছেলে। আল মাহমুদকে যত প্রাণের মনে হয়েছিল, শামসুর রহমানকে পরে ঢাকায় এসে শামসুর রহমানকে আর এখনো পাঠ করি। আমার কাছে মনে হয় দুজনই খুব বাংলা ভাষার অনিবার্য কবি। স্বাধীনতার জন্য যেরকম শামসুর রহমান বলেন, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের রজর কবিতা অবিনাশী গান, স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো সৃষ্টি সুখের উল্লাসে কাপা। তখন মনে হয় এও আমার স্বাধীনতা তুমি পিতার উদার জায়নামাজের কোমল জমিন। আবার স্বাধীনতা, যে আবার আল মাহমুদের মধ্যে সেই স্বাধীনতা অন্যভাবে এসেছে। তো সুতরাং আমি মনে করি যে দুইজনই খুব সমর্থক। তোমাদের কাছে স্বাধীনতার একটি অর্থ আছে, সেই অর্থের উপর পতপত করে উঠছে একটি পতাকা, এরকম আছে। আর আল মাহমুদের গদ্য এত স্বতঃস্ফূর্ত গদ্য কবিতা, ফ্রি ভার্সটা তিনি এত মানে যোগ্য শব্দ দিয়ে, একটা অনিবার্য শব্দ দিয়ে সামনে নিয়ে যান, যে তার জেল গেটে দেখা একটি কবিতা আছে, তারপর চক্রবর্তী রাজার অট্টহাসী একটা কবিতা আছে, বুদ্ধদেব বসুর সঙ্গে সাক্ষাৎকার, অসাধারণ সব কবিতা। যে কবিতাগুলো কিন্তু আমি জীবনানন্দ দাশের যে অন্ধকার কবিতা আছে, হাওয়ার রাত কবিতা আছে, এইগুলোর মধ্যে খুব গতিবান, অসাধারণ গতি সম্পন্ন গদ্য কবিতা, এবং এগুলো বাংলা গদ্য কবিতার খুব সম্পদ। এবং এই কবিতা যাদেরকে প্রভাবিত করেছে, যেসব তরুণদের, তারা কিন্তু পরবর্তীকালে ভালো কবি হয়েছে। আর অনেকে আল মাহমুদের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত হয়ে হারিয়ে গেছে, এখনো পর্যন্ত আল মাহমুদ প্রভাবিত করে যাচ্ছেন। এটা একটা কবির শক্তি। যে কবি একবার জিজ্ঞেস করেছে কোন কবি বড়, তখন টি.এস. এলিয়ট বলেছিলেন যার অনুকারক বেশি। আল মাহমুদের এত অনুকারক। আমার তো নিজেকে আল মাহমুদের কোন উপন্যাস কিংবা কবিতার একটা চরিত্র মনে হয়, যে আমি সকালবেলা ঘুরছি আবার রাত্রে বাসায় ফিরছি, মানে ওনার গল্পের একটা ক্যারেক্টার মনে হচ্ছে, যে সেই ক্যারেক্টারগুলো তিনি বানাতে পেরেছিলেন। এবং আল মাহমুদের গদ্য তার কবিতার মতোই খুব স্বতঃস্ফূর্ত। তিনি যখন কথা বলতেন, তিনি গদ্য যখন লিখতেন, তার গদ্যের মধ্যেও কিন্তু নতুন কিছু তথ্য বাংলা ভাষা সম্পর্কে সবসময় বলেন যে কবিদের কাজ হলো জাতিকে স্বপ্ন দেখানো। হ্যাঁ, এবং গদ্যের ব্যাপারে বলতেন যে আমার এক হাত দুইটা তরবারি আছে, ডান পাশে আমার পদ্য, বাম পাশে গদ্য। না, সে তো বটেই, মানে তরবারি লাগে তো, দুটো তো তরবারি লাগে, একটা তরবারি ভেঙে গেলে আরেকটা দিয়ে যুদ্ধ করতে হয়। একজন কবিকে সারাক্ষণই জীবনের সঙ্গে যুদ্ধ করতে হয়। এবং আমার মনে আছে একবার আমরা যশোর সাহিত্য সম্মেলন করেছিলাম। ওই যশোর সাহিত্য সম্মেলনের একটা খুব হৃদয় বিদারক ঘটনা, ওই সম্মেলন স্থলে খবর এলো যে হাসান হাফিজুর রহমান মারা গেছেন। তো সেখানে ত্রিদীপ দস্তিদার, শামসুল হক, শামসুর রহমান, অনেক বাংলাদেশের বিখ্যাত সব কবিরা সেখানে ছিলেন। তারা সব নানা রকম কান্নাকাটা করছিলেন। আল মাহমুদ কাঁদেননি। তিনি যে মাইকে গিয়ে দাঁড়িয়ে বললেন যে আজকে হাসান হাফিজুর রহমান নেই, আমরা আমাদের জীবন থেকে, আমাদের কবিতার বাগান থেকে একটি বড় গোলাপ ঝরে পড়লো, এবং তিনি তার জন্য দোয়া করলেন। তো আমি মনে করি যে তিনি ওরকম অভিনয় ভাবভনিতা ততটা এবং সবাইকে বকেছেন, এবং তিনি বলেছেন তোমরা বেঁচে থাকতে তাকে কোনো মূল্যায়ন করনি, এখন এরকম করছে কেন। কিন্তু তিনি হাসান হাফিজুর রহমানের প্রতি সবসময় খুবই ছিলেন, মানে সম্ভ্রম বোধ নিয়ে কথা বলতেন এবং তার শ্রদ্ধাশীল ছিলেন। তিনি বলতেন যে আমাদের স্বাধীনতা যুদ্ধের যে, মুক্তিযুদ্ধের যে খণ্ডগুলো তিনি সম্পাদনা করে গেছেন সেটা অমর, এবং তার 21শে ফেব্রুয়ারির যে সংকলন সেটাও তিনি স্বীকৃতি। কারণ আমি লক্ষ্য করেছি যে এই যে 52-এর ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনের ভেতর দিয়ে কিন্তু কয়েকজনের জন্ম, তার মধ্যে হাসান হাফিজুর রহমান, আল মাহমুদ, সিকান্দার আবু জাফর, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, এরা বেরিয়ে এসছে। আলাউদ্দিন আল আজাদ যখন লেখেন যে ইটের মিনার ভেঙেছ তোমরা, ভয় কি বন্ধু, আমরা তো রয়েছি খাড়া 4 কোটি পরিবার। এই যে একজন কবি কিভাবে, এবং শহীদ মিনার নামটি কিন্তু এসছে আলাউদ্দিন আল আজাদের কবিতা থেকে, স্মৃতির মিনার থেকে শহীদ মিনার হয়ে গেল, তাই না? এবং এই আলাউদ্দিন আল আজাদ, এই শামসুর রহমান, আল মাহমুদের রাই তো শহীদ মিনারের নির্মাতা। এটা হলো তারা চেতনাগত দিক থেকে নির্মাণ করেছেন। আর তারপরে প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। এটা তো কালক্রমে এটাই আমরা যখন কবি ইন্তেকাল করলেন,
তখন তো শহীদ মিনার নেয়ার বিষয়ে অনেক কথা হচ্ছিল, পরে যে কোনো কারণেই তো তাকে বায়তুল মোকাররমে বাংলা একাডেমি নেওয়া হলো, তারপরে প্রেস ক্লাবে। তখন একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে শহীদ মিনার স্মৃতিসৌধ এই দুটোকে সঙ্গে নিয়ে আল মাহমুদ বায়তুল মোকাররমে চলে গেছেন। সুতরাং কে কোথায়, নিজেই একটা শহীদ মিনার, নিজেই স্মৃতিসৌধ। এই কবিতাটি একসময় মানুষের মুখে মুখে ফিরবে, তাই না? বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। ধরেন মাইকেল মধুসূদন দত্ত, তার জীবদ্দশায় তার পিতা তাকে নামতে দেয়নি, তার স্বজাতি তাকে সেভাবে গ্রহণ করেনি। কিন্তু এখন মাইকেল কতটা অনিবার্য বাংলা ভাষার জন্য, তিনি বললেন সেই মানে ইংরেজিতে লেখা বাদ দিয়ে তিনি আবার বাংলায় যখন ফিরে এলেন এবং তিনি যখন মেঘনাদ বধ কাব্য লিখলেন, তিনি যখন বুড়ো শালিকের ঘাড়েরও লিখলেন, তিনি যখন একে কি বলে সভ্যতা লিখলেন, এবং তিনি যখন সনেটগুলো রচনা করলেন, তিনি যখন বললেন হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধনে লোভেমত্ত করিনু ভ্রমণ, পরদেশে দেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এই যে তিনি বাংলা ভাষা, চমৎকার একটা পরম্পরা মাইকেল থেকে শুরু করে রবীন্দ্রনাথ, নজরুল, আল মাহমুদ, আব্দুল হাকিম, মাইকেল, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, জসিমউদ্দিন, আল মাহমুদ, ফরুক আহমেদ, আহসান হাবিব, সৈয়দ আলী হাসান, তারপরে আমাদের পরবর্তীকালে নির্মলেন্দু গুণ, রফিক আজাদ, এই তো ধারাবাহিকতা। স্টালিন ভাই, আমরা আল মাহমুদেরকে ঘিরে, তিনি একজন বাংলার ভাষা সৈনিক, ৭১-এর মুক্তিযোদ্ধা, এবং কতটা অনিবার্য, মানে আমাদের বাংলা ভাষাটাকে নিজে আইসিইউতে রেখে পরিচর্যা করে বাঁচিয়ে দিয়েছেন, মানে এতটাই। এটা হচ্ছে কি, আমরা আমাদের একটা দোষ আছে যে আমরা আমাদের নিজের জিনিস নিয়ে গর্ব কম করি, এবং এখনো পর্যন্ত আপনি দেখবেন যে আমাদের এই দেশের আবৃত্তিকাররা জয় গোস্বামীর কবিতা আবৃত্তি করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং একটা মাঝখানে বলছি যে জয় গোস্বামী বলছিল যে হ্যাঁ ইন্ডিয়া, আমি সেই কথায় আসছি, জয় গোস্বামীর কবিতা পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করে, শক্তির কবিতা পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটা করুক, কিন্তু তোমার দেশেও এর চেয়ে অনেক বড় কবির আছে, তুমি তাদেরকেও পড়ো পাশাপাশি, তাই না? এই জন্য জয় গোস্বামী আমাকে একবার বলল যে আমি যখনই ঢাকায় যাই আমি আল মাহমুদের পা ছুঁয়ে সালাম করে আসি, কারণ আমি কখনো সোনালী কাবিন লিখতে পারবো না, সোনালী কাবিন হলো আমার অস্তিত্বের, আমার জাতিসত্তার কবিতা। এবং জয়দা বলেছেন যে আমি আল মাহমুদকে দেখা আমার তীর্থ দর্শনের মতো। এবং আমাকে একদম সুনীল গঙ্গোপাধ্যায় বললেন যে জানো একবার আল মাহমুদ আমার বাসায় এসেছিলেন, অর্থাৎ তিনি গর্ব করলেন, সত্যিও খুব পছন্দ করতেন কবি আল মাহমুদকে। সুতরাং এই যে কবি আল মাহমুদ, এবং আমি কখনো যে শামসুর রহমান আল মাহমুদের মধ্যে বিরোধের কথা বলা হয়, আমি কখনো আল মাহমুদ শামসুর রহমানের মুখেও শুনিনি, আল মাহমুদের মুখে শুনি তাদের কোনো বিরোধিতার কথা। আল মাহমুদ বলতেন, জানিস যুদ্ধক্ষেত্রে অনেকেই ছিল, কবিতার যুদ্ধক্ষেত্রে সবাই হারিয়ে গেছে, 2 জন বেঁচে আছে, 2 সেনাপতি, আমি আর শামসুর রহমান, প্রাণ ধরে দুজনকে তো মারতে পারি না। নিশ্চয়ই তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হতো, সেটা হলো। এবং আমাদের নাসির আলী মামুন একটা চমৎকার বই লিখেছে, শামসুর রহমান আল মাহমুদ তফাৎ সাক্ষাৎ, এই বইটাও খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি সেটিও আমাদের অবশ্য পাঠ্য, এবং যারা বাংলা কবিতা লিখতে চায়, ভালো কবিতা লিখতে চায়, তাদের আল মাহমুদ পাঠ করতে হবে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ স্টালিন ভাই আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে আমরা চলে এসেছি, আমরা শেষ করব। কবি আল মাহমুদের স্মরণ সভা অনুষ্ঠিত হবে আগামী 5ই মার্চ জাতীয় জাদুঘরে বিকেল 5টায়। সবাইকে সেখানে আমন্ত্রণ রইল, এবং কবি আল মাহমুদের সাহিত্য পাঠ করা আমাদের জন্য জরুরি। আমরা কবি রেজাউদ্দিন স্টালিনও সে কথা বলেছেন। কবি আল মাহমুদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি কবি আল মাহমুদের একটি কবিতা দিয়ে, যে কবিতাটি তিনি বীর যোদ্ধাদের উদ্দেশ্যে রচনা করেছিলেন। ভয় নেই অক্ষয় আত্মার অবিনাশী পাখিরা, তোমাদের কলকণ্ঠ ছিঁড়ে যাবে আকাশের শিরা, ঘুলে যাবে মেঘপুঞ্জ, ঝুলে যাবে নীলিমার নীল, পৃথিবীর দৃশ্য শেষে শুরু হবে চিরঞ্জীব দৃশ্যের মিছিল, যেখানেই বেঁচে থাক সেই শুরু গায়েবের ঘর, বিদ্যুৎ বিভায় হলো উদ্ভাসিত যাদের কবর, আমরা পৃথিবীবাসী দেখি শুধু রক্ত আর ক্লেদ, বুঝি না মৃত্যুর ভাষা, সত্য আর মিথ্যার প্রভেদ।